আমরা ভোর থাকতে পান্না টাইগার রিজার্ভে সাফারির জন্য বেরিয়ে পড়েছি। এখন আমরা পান্না রিজার্ভ ফরেস্টের মাদলা গেটের সামনে আছি। আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল, মানে আমরা আমাদের হোমস্টে থেকে উঠে গেছিলাম, কিন্তু এখানে আমাদের একজন গাইড আঙ্কেলকে অ্যালার্ট করে দেওয়া হলো গেট থেকে। এখন বেশ ভালোই ঠান্ডা আছে, এখনো সানরাইজ হয়নি, আর তার মধ্যে হু হু করে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। গাইড আঙ্কেল আমাদের প্রথমে পান্না রিজার্ভ ফরেস্ট আর টাইগার রিজার্ভের সম্বন্ধে বললেন, মানে কি কি করা উচিত, কি করা উচিত না, তারপর কত বড় জায়গাটা, কতটা পার্ট টুরিস্টদের জন্য খোলা থাকে, আর এই জঙ্গলে কি কি ধরনের গাছ আর কাঠ পাওয়া যায়, আর বাঘ ছাড়া আরো কি কি জন্তু জানোয়ার পাওয়া যায়। क्या करते हैं वो अपना रमिंग करते हैं, पेड़ों में अपना रगड़ते हैं, फिर गिरा देते हैं। जो एंटीलॉप फैमिली के होते हैं तो उनके हॉर्न्स होते हैं, उनके परमानेंस रहते हैं। जैसे आपस में उनका फाइटिंग करने में टूट जाता है वो वहाँ জঙ্গলে ঢুকেই প্রথমে আমরা একটাই স্পটেড ডিয়ার দেখলাম, মানে একাই ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তারপরে এক ঝাঁক স্পটেড ডিয়ার দেখলাম। ওই স্পটেড ডিয়ার গুলো ঘাস খাচ্ছিল, আমাদের দেখে হঠাৎ চমকে গিয়ে লম্বা লম্বা লাফ দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেছিল। এটা একটা ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক, মানে বৃষ্টি যখন পড়ে তখন এখানে এই জলটা স্টোর হয়ে থাকে। এখানে গরমকালে খুব সহজেই বাঘ দেখা যায়, কারণ বাঘরা এখানে জল খেতে আসে, আর যে এক্সেস জলটা এখান থেকে বেরোয় সেটা গিয়ে কেন নদীতে মিশে যায়। এতক্ষণ অব্দি একটু পাহাড়ি ল্যান্ডস্কেপ ছিল, কিন্তু ওই ল্যান্ডস্কেপটার পর আমরা একটা ঘাসের জঙ্গলের মতো এরিয়ায় এসে পড়লাম। এরকম জঙ্গল আমি এর আগে কখনো দেখিনি, মানে এরকম পুরো লম্বা লম্বা ঘাস, এর মধ্যে বাঘ সহজেই লুকিয়ে থাকতে পারে। আমরা এখানে বসে বসে সানরাইজ দেখলাম, খুবই সুন্দর লাগছিল। গেট দিয়ে ঢোকার সময় খানিকটা সময় অব্দি সবকটা গাড়ি একসাথেই যাচ্ছিল, কিন্তু তারপর ছোট ছোট মাটির পথ ধরে সবকটা গাড়ি ভ্যানিশ হয়ে গেল। এতক্ষণ আমরা একা একা আসছিলাম, হঠাৎ দেখলাম দূরে একটা জিপ দাঁড়িয়ে আছে। এতক্ষণে বুঝলাম যে সবকটা গাড়ির গাইড আঙ্কেলদের মধ্যে ফোনে কথা হচ্ছে যে কোথায় বাঘ দেখা গেছে বা কোথায় দেখা যেতে পারে সেই নিয়ে। তো সেইখান থেকে আমরা জানলাম যে বাঘটা হয়তো সকালবেলার দিকে কেন নদীর ধারে গেছিল, আর সেখানে হয়তো বাঘটাকে পাওয়া যাবে। পথে একটা ছোট ঝোড়ার মতো পড়লো, মানে একটা নদী খাত, কিন্তু জল নেই। রাস্তার সাইডে একটা সাম্ভার হরিণের দল ওয়েট করছিল, যেন ট্রাফিক সিগন্যাল, মানে আমরা যেরকম ওয়েট করি গাড়ি যাওয়ার জন্য, ঠিক সেরকমই যেন দাঁড়িয়েছিল। আমাদের গাড়িটা থামলো, আর ওরা ধীরে সুস্থে আস্তে আস্তে ক্রস করে গেল। खड़ी हो जाएगी मैम, खड़ी हो कितना मैम, खड़ी हो जाएगी पूरा। আমরা এখন কেন নদীর ধারে আছি। এখানে সকালবেলা নাকি একটা বাঘ এসেছিল, কিন্তু এখন তো পুরো শুনশান হয়ে আছে চারদিক, মানে পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। কিন্তু নদীর পাড়টা খুবই সুন্দর, জল যদিও একটুখানি আছে। তারপর আবার গাইড আঙ্কেল কথাবার্তা বলে জানালো যে বাঘ এখন এদিকে নেই, বাঘ অন্যদিকে দেখা গেছে। তো আমরা সেই দিকে গেলাম, কিন্তু রাস্তায় আমরা বাঘ যেদিকে এসেছিল সেটার প্রমাণ পেলাম। একটা জায়গায় গাড়ি স্পিড হঠাৎ স্লো হয়ে গেছিল, তখন গাইড আঙ্কেল দেখালো যে রাস্তায় কাঁচা মাটির উপর বাঘ আর তার 3টে না 4টে বাচ্চার পায়ের ছাপ। একটা বাঘিনী আর তার 4টে বাচ্চা, আর
চিতল দেখলাম, সাম্বার ডিয়ার দেখলাম, স্পটেড ডিয়ার দেখলাম। এবার এর মধ্যে চিতলের আবার দুটো মানে ঝাঁক দেখলাম, মানে অনেকগুলো একসঙ্গে আছে, আর দুটো বিশাল সাইজের ময়ূর। এখন অব্দি এই কটাই দেখেছি। এবার দেখি আর কি দেখা যাবে, যদি বাঘ দেখা যায় তাহলে তো ভালো। এরপর যেন একটা রেস শুরু হলো, মানে ঘাসের জঙ্গলের মধ্যে। কেউ বলছে এদিকে বাঘ দেখা যাচ্ছে, কেউ বলছে ওদিকে বাঘ দেখা যাচ্ছে। তারপর হঠাৎই একটা মাথার মোড়ে গিয়ে দেখলাম, আরে চুপ করো না, এই যে বাঘটা এখানে দেখলাম। আমি তো হাঁ হয়ে দেখছিলাম, অবাক হয়ে। আঙ্কেল বলছিল যে এটা বাঘ না, বাঘিনী। এর নাম হচ্ছে 652, 652। এরই 4টে বাচ্চা আছে, মানে এদেরই ছাপ আমরা ওই কেন নদীর ধারে দেখেছিলাম। বাঘিনীর হয়তো বাচ্চাদেরকে জল টল খাইয়ে বাসায় রেখে এইটাই মার্ক করতে বেরিয়েছে, যাতে অন্য কোনো বাঘ ওখানে না ঢুকতে পারে। আর সবাই চারদিক থেকে সব করে যে হামলে পড়ে বাঘটাকে দেখছিল। আর বাঘটাও অনেকক্ষণ ধরে রাস্তায় ঘুরে ফিরে এসে ঘাসের জঙ্গলের মধ্যে ঢুকে গেছিল। ওই ভিডিওটা করেছিলাম, ভিডিওটা ভালো এসেছে কিনা, কিন্তু ওটা অনেকটা সময় রাস্তা দিয়ে গেছিল, তারপর জঙ্গলের ভিতর ঢুকে গেছিল। তো যাই হোক, দারুণ এক্সপিরিয়েন্স ছিল ওটা, কারণ এটা প্রথম ওয়াইল্ড লাইফ বাঘ। ভেবেছিলাম যে বাঘ হয়তো একটাও দেখতে হবে না, কিন্তু লাস্ট মোমেন্ট মানে বের হওয়ার কিছুক্ষণ আগে বাঘ দেখলাম। সত্যিকার বাঘ নয়, বাঘিনী। দারুণ এক্সপিরিয়েন্স ছিল ওটা, কারণ এটা প্রথম ওয়াইল্ড লাইফ বাঘ। মানে এর আগেও চিড়িয়াখানাতে বাঘ দেখেছি। তো আমরা এখন আপাতত আছি একটা ওয়াটারফলে। এর আপাতত ওয়াটারফলটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু বর্ষার সময় এখান দিয়ে পুরো এটা বিশাল বড় হয়ে যায়। আর ওইদিকে ওই পাথরগুলো খাজে 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 অনেকগুলো ওয়ালচার বসে আছে। জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা, বাইনোকুলারে দেখা যাবে ওই পাথরটায়। বাকি এখান থেকে ভিউ তো খুবই সুন্দর দেখা যাচ্ছে, পুরো ওই পাহাড়টাও দেখা যাচ্ছে এখান থেকে। তো ওয়ালচার পয়েন্টের পর দুটো ওয়ালচারও দেখলাম, কিন্তু কি ওয়ালচার সেটা বুঝতে পারিনি। তারপর দুটো চিতলও দেখলাম। এই দুটো ফ্রেন্ডলি ছিল, মানে কাছ থেকে ঘুরে ফিরে ঘাস টাস খেয়ে আবার ফিরে গেছিল। তারপর নীলগাই দেখলাম, বেশ বড় বড় সাইজের দুটো। একটা এদিক ওদিক ঘুরছিল, আর একটা বসে বসে জাবর কাটছিল। ঘাসের বনের মধ্যে আসার পথে প্রচুর ময়ূরও দেখেছিলাম। আর সকালবেলা যে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কটা দেখেছিলাম আমরা, সেই ট্যাঙ্কে দেখলাম একটা বাচ্চা কুমির রোদ পোয়াচ্ছে। এবার আমাদের ফেরার পালা। এই জঙ্গলে প্রায় ভোরবেলা থেকে 3.5 ঘন্টার উপর কেটে গেছে। যাই হোক, এই জঙ্গলটা আমার খুবই ভালো লেগেছে। এখানে অনেক ধরনের জন্তু জানোয়ার দেখলাম, আর প্রথমবার ওয়াইল্ড লাইফে বাঘও দেখলাম। এরপর আমরা জঙ্গলেরই একটা পার্টে যাব, সেটা হচ্ছে পান্ডব ফলস। এটা জঙ্গলেরই মধ্যে, ওখানে ফলস আছে, গুহা টুহা আছে, আর অনেক কিছু আছে। আমরা পান্ডব ফলস যেতে পারিনি, কারণ পান্ডব ফলসের পার্কিং লটে একটা বাঘ বসেছিল, তাই জন্য পুরো জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা আবার হোমস্টেতে ফিরে এলাম। হোমস্টের নাম হচ্ছে সাধনা সাধন। এটা খুবই বড় হোমস্টে, আর রুমগুলো তো অনেক বড়, আর রুমগুলো খুবই সুন্দর। কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে বাথরুমটা এত বড় যে ভিতরে ফুটবল খেলা যাবে। আমরা এখন কেন নদীর তীরে বসে 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 সানসেট দেখছি। এখানে বললাম এখানে মাঝে মাঝে ড্যামটার মাঝে জল যাওয়ার জায়গা করা আছে, যার মধ্যে দিয়ে জলটা পাস করবে। আরো ওইদিকে আরো কয়েকটা জায়গা আছে যেখানে ওইদিকে যাওয়া যায় না, বললে এরপর আর ওদিকে যাওয়া যাবে না। এটা আসলে কোনো ড্যাম বা বাঁধ না, এটা একটা ফেয়ার ওয়েদার রোড। মানে গরমকালে বা শীতকালে যখন নদীর জল কমে যায়, তখন এটা এপার থেকে ওপার যাওয়ার জন্য ইউজ করা হয়। এখন মাঝখানে খানিকটা ভেঙে গেছে। আমরা যদিও সেইখানটায় বসে সানসেট দেখলাম। পান্না টাইগার রিজার্ভে দেখার জন্য আগে থেকে বুকিং করে রাখতে হবে, কারণ এই পান্না রিজার্ভ ফরেস্ট যখন খোলার যে টাইমিংটা, সেই সময় এখানে
প্রচণ্ড ভিড় হয় আর তখন বুকিং নাও পাওয়া যেতে পারে, তাই জন্য আগে থেকে করে রাখলেই ভালো হবে। আমরা আগে থেকেই অনলাইনে বুকিং করে রেখেছিলাম আর তাই জন্য আমাদের গাড়িটা একদম হোমস্টের সামনেই এসেছিল। আমরা টায়ার্ড ছিলাম বলে তাড়াতাড়ি সবাই হোমস্টেতে ফিরে গেলাম। কাল সকালে আমরা আবার একটা নতুন জায়গা দেখতে যাবো।